হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা আছেন ইজি স্টাডি হাউজের সাথে। আজকে আমরা স্টেপস ইন প্রকিউরমেন্ট সাইকেল সম্পর্কে ধারণা নিব। ভিডিওর শুরুতেই আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমরা পড়াতে চলে যাই। একটি সরকারি ক্রয় বা প্রকিউরমেন্টে শুরু থেকে শেষ পর্যন্ত সেটি কিভাবে সম্পন্ন হয় এবং প্রত্যেকটা স্টেপ কী হয়, এগুলো আমরা ধাপে ধাপে আজকে শিখব। আজকের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা এই পুরো প্রক্রিয়াটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। তো একটা ক্রয়ের সবার প্রথম স্টেপ হচ্ছে নিড অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমি যে একটা জিনিস ক্রয় করব সেটা আমার প্রয়োজন কিনা এটা অ্যাসেসমেন্ট করা। 2 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান, অর্থাৎ আমি ওই জিনিসটা কিনবো, এটা আমার প্রয়োজন, এটার জন্য আমাকে বার্ষিক ক্রয় পরিকল্পনা করতে হবে। এরপরে 3 নম্বরে রয়েছে স্পেসিফিকেশন বা টর বলা হয়, যেটাকে টার্মস অফ রেফারেন্স, অর্থাৎ আমি যে জিনিসটা ক্রয় করব সেটা স্পেসিফিক করে ফেলা এবং সেটা কি কি হবে সেটা আলাদা আলাদা করে ফেলা। এটা আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে বিস্তারিত দেখব। 4 নম্বর পয়েন্ট হচ্ছে অফিসিয়াল কস্ট এস্টিমেট, অর্থাৎ আমরা যে জিনিসটা ক্রয় করব সেটার অফিসিয়ালি মূল্য কত হবে সেটা নির্ধারণ করা। এরপরে 5 নম্বর রয়েছে টেন্ডার অর প্রপোজাল ডকুমেন্ট প্রিপারেশন, অর্থাৎ যে জিনিসটা ক্রয় করা হবে সেটা যারা জিনিসটা সাপ্লাই দিতে ইচ্ছুক তাদেরকে এই টেন্ডার ডকুমেন্ট দিতে হয়। এটা প্রকিউরমেন্ট এন্টিটি এই টেন্ডার ডকুমেন্টটা প্রিপারেশন করবে। 6 নম্বর রয়েছে কমিটি ফরমেশন অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, অর্থাৎ এখানে প্রকিউরমেন্ট এন্টিটি এটা কমিটি ফরমেশন করবে এবং পত্রিকাতে অ্যাডভার্টাইজমেন্ট দিবে। এরপরে 7 নম্বর স্টেপসে রয়েছে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে, তারপরে হচ্ছে সাবমিশন অফ টেন্ডার অর প্রপোজাল, তারপর হচ্ছে যারা আগ্রহী তারা সাবমিট করবে টেন্ডার অথবা প্রপোজাল। এরপরে টেন্ডার ওপেনিং কমিটি এই টেন্ডারটা ওপেন করবে। এরপরে 9 নম্বরে রয়েছে ইভ্যালুয়েশন, এটা টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি যারা তারা এই ওপেন করে যে কয়টা টেন্ডার পাবে সেগুলোকে ইভ্যালুয়েট করবে। 10 নম্বরে রয়েছে অ্যাপ্রুভাল, ইভ্যালুয়েশন কমিটি যে মতামত প্রদান করবে এটা পরবর্তীতে হোপের নিকট থেকে বা অ্যাপ্রুভিং অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। এরপরে 11 নম্বরে রয়েছে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড, অর্থাৎ যিনি কাজটা পাবেন তাকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দিতে হবে বা যেটাকে সংক্ষেপে নোয়া বলা হয়। আর 12 নম্বরে রয়েছে কন্ট্যাক্ট সাইনিং, অর্থাৎ যিনি কাজটা পাবেন তার সাথে কন্ট্যাক্ট সাইন করতে হবে। এবং সর্বশেষ 13 নম্বরে রয়েছে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ একটি প্রকল্প শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু কিছু কিছু বিষয় থেকে যায়, অ্যাকসেপ্টেন্স পেমেন্ট, ওয়ারেন্টি বা ডিফেক্টস লায়াবিলিটি পিরিয়ড, টার্মিনেশন, এই বিষয়গুলো কিন্তু থেকে যায়। এগুলো এই সবার শেষে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্টে আসবে। তো সবার প্রথমে 1 নম্বর যে স্টেপ সেটা হচ্ছে প্রকিউরমেন্ট নিড অ্যাসেসমেন্ট, অর্থাৎ আমার যে জিনিসটা প্রয়োজন সেটা নিড অ্যাসেসমেন্ট করা। তাহলে নিড অ্যাসেসমেন্টের একটা ধারণা এখানে কিন্তু দেওয়া আছে। এই পর্যায়ে কি করতে হবে, ফিক্স আপ টোটাল ডিমান্ড, অর্থাৎ আমার যে টোটাল চাহিদা সেটাকে ফিক্স আপ করে ফেলানো। এরপরে হচ্ছে মেকিং ইনভেন্টরি, অর্থাৎ একটা তালিকা তৈরি করা, আমার কি কি দরকার এটার একটা তালিকা তৈরি করা। আর নিড অ্যাসেসমেন্টটা কিভাবে করতে হয়, দি কোয়ান্টিটি টু বি পারচেসড ইজ ইকুয়াল টু দি টোটাল ডিমান্ড মাইনাস দি স্টক অ্যাভেলেবেল, অর্থাৎ আমার মোট যে চাহিদা সেখান থেকে স্টকে আমার যে পরিমাণ মালামাল রয়েছে সেটা বিয়োগ করলে এই বাকি যে অংশটা থাকবে সেটাকেই কিন্তু আমরা ক্রয় করব। আচ্ছা, এখানে ফিজিবিলিটি স্টাডি সম্পর্কে একটু ধারণা দেওয়া আছে। ফিজিবিলিটি স্টাডি হচ্ছে কোনো কিছু ক্রয় করার পূর্বে সেটার একটা বাস্তবিক বা প্র্যাকটিক্যালিটি সেটাকে করা হয় যে এটা
এখানে কিভাবে রান করবে এবং এটা কত খরচ হতে পারে এরকম একটা ধারণা নেওয়া হয়, এটাকে বলা হয় ফিজিবিলিটি স্টাডি। এরপরে রয়েছে 2 নম্বর স্টেপ, অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান বা যেটাকে সংক্ষেপে এপিপি বলা হয়। তাহলে এই অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানের বাংলা হচ্ছে বার্ষিক ক্রয় পরিকল্পনা। এখানে কি হয়, প্রিপারেশন অফ পিপি প্রকিউরমেন্ট প্ল্যান শ্যাল বি ম্যান্ডেটরি ফর অল পিইস, অর্থাৎ যারা প্রকিউরিং এন্টিটি আছে তারা কিন্তু এই এপিপি তৈরি করবে। তাহলে এখানে কি কি থাকবে, অ্যাট দ্য বিগিনিং অফ ইস ফিনান্সিয়াল ইয়ার, প্রত্যেক অর্থ বছরের শুরুতে এই এপিপি তৈরি করতে হবে। কোয়ার্টারলি আপডেট, যেটা এই বছরের 4 ভাগের 1 ভাগ যাওয়ার পরপরই আপডেট করতে হবে। শ্যাল বি পাবলিশড, এটা অবশ্যই নোটিশ বোর্ড ওয়েবসাইট বুলেটিন আকারে এটা পাবলিশ করা উচিত। পোস্টেড অন বিপিপিও ওয়েবসাইট, যদি বিপিপিও ওয়েবসাইটে দেওয়ার মতো হয়ে থাকে তাহলে অবশ্যই বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইটে এটা পাবলিশ করতে হবে। গুড মার্কেট নলেজ, অর্থাৎ এই এপিপি তৈরি করতে গেলে কিন্তু পিইর গুড মার্কেট নলেজ থাকতে হবে। আচ্ছা, এই এপিপি তৈরি করার বিষয়ে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের রুল নাম্বার 25 এবং 26-এ আলোচনা করা হয়েছে এবং পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের সেকশন নম্বর 11-তে আলোচনা করা হয়েছে। বেনিফিটস অফ প্রকিউরমেন্ট প্ল্যানিং, অর্থাৎ প্রকিউরমেন্ট প্ল্যানিংটা করলে কি কি বেনিফিট পাওয়া যায় এখানে ধারণা দেওয়া হয়েছে। এটা কি করে, স্পিড আপ দ্য প্রকিউরমেন্ট প্রসেস অ্যান্ড রিডিউস প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ডিলেস, অর্থাৎ এটা পুরো প্রকিউরমেন্ট প্রসেসটাকে স্পিড আপ করে দেয়, খুব দ্রুততার সাথে করা যায়। রিডিউস পসিবিলিটি অফ ইরোর্স অ্যান্ড রিডিউস সাবসিকুয়েন্ট ওয়ার্ক, অর্থাৎ ভুলের পরিমাণ কম হয়। এবং 3 নম্বর হচ্ছে কন্ট্রিবিউটস টু এনহ্যান্স প্রজেক্ট কোয়ালিটি অ্যান্ড এফিসিয়েন্সি, এটা কন্ট্রিবিউট করে এনহ্যান্স প্রজেক্ট কোয়ালিটিটাকে এনহ্যান্স করে, বাড়ায় এবং এফিসিয়েন্সিটাও বাড়ায়। এরপরে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যানের কিছু কি ইস্যু সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে আসলে কিভাবে অ্যানুয়াল প্রকিউরমেন্ট প্ল্যান তৈরি করতে হবে সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। ক্লাসিফাইড বাই ক্যাটাগরি, এখানে আপনাকে ক্লাসিফিকেশন করে ফেলাবেন, এটা কি গুডস নাকি ওয়ার্কস নাকি সার্ভিস, এটা ক্লাসিফাই করে ফেলতে হবে এই পর্যায়ে। সেপারেট দ্য ডেভেলপমেন্ট প্রজেক্ট অ্যান্ড দ্য রেভিনিউ বাজেট, এবং এই পর্যায়ে কিন্তু ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং রেভিনিউ বাজেটটা সেপারেট করে ফেলতে হবে। টোটাল প্রকিউরমেন্ট প্ল্যান ফর দি এন্টায়ার প্রজেক্ট পিরিয়ড ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড বাই দ্য গভর্নমেন্ট ফর্ম টাইম টু টাইম ফর ডিপিপি অর টিপিপি। একটা টোটাল প্রকিউরমেন্ট প্ল্যান এখানে কিন্তু পুরা প্রজেক্টের জন্য এটা করে ফেলতে হবে। স্ট্যান্ডার্ড ফরম্যাট ফর এপিপি রিফার্স টু শিডিউল 5, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফরম্যাট অফ এপিপি আছে এটা শিডিউল নাম্বার 5-এ, ওইটা অনুযায়ী আপনারা এই এপিপিটা করে ফেলবেন। এখানে এলিমেন্টস অফ প্রকিউরমেন্ট রিপারেশন, এখানে আরও কিছু বিষয় আলোচনা করা হয়েছে। স্ট্র্যাটেজিক প্রকিউরমেন্ট প্ল্যানিং কনসিডার্স, কিছু বিষয় আছে। ডিসাইড অ্যাবাউট কন্ট্রাক্ট প্যাকেজেস, এখানে কিছু কিছু প্রশ্নের উত্তর অবশ্যই থাকতে হবে, এই যে WH কোয়েশ্চেন এইগুলা ইট ইজ নট সো ইম্পর্টেন্ট আলোচনা করার জন্য। এর পরবর্তীতে আমরা যাই, এখানে এই যে দেখেন কিছু স্টেপ দেওয়া আছে প্রকিউরমেন্ট প্ল্যানিং, অর্থাৎ আপনার এই এপিপিতে প্রকিউরমেন্ট প্ল্যানিংয়ের কী কী বিষয়গুলো সম্পর্কে আপনার ধারণা নিয়ে নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। সিলেক্ট লট অর প্যাকেজেস, হ্যাঁ আপনার এই পর্যায়ে আপনারা সিলেক্ট করে ফেলবেন লট এবং প্যাকেজ। মেথড অ্যান্ড টাইপ, আপনি কোন মেথডে আপনি প্রকিউরমেন্ট করতে চান এগুলো কিন্তু এপিপির ভিতরে উল্লেখ করতে হবে এবং এটা ঠিক করে ফেলতে হবে। এস্টিমেট কস্ট, অর্থাৎ আপনার একটা জিনিস ক্রয় করতে কত টাকা লাগতে পারে এটার কিন্তু একটা কস্ট এস্টিমেট করে ফেলতে হবে। ডিসাইড অ্যাপ্রুভিং অথরিটি, হ্যাঁ এবং অ্যাপ্রুভিং অথরিটির সেখান থেকে ডিসিশন নিতে হবে। ডিসাইড টাইম ফ্রেম ফর আইএফটি অফ কন্ট্রাক্ট, অর্থাৎ একটা জিনিসের টাইম ফ্রেম তৈরি করে ফেলতে হবে, কত দিনের মধ্যে আপনি পুরো ক্রয় প্রক্রিয়াটা সম্পন্ন করতে চান। ডিসাইড টোটাল টাইম অফ ডেলিভারি আর কমপ্লিশন অফ কন্ট্রাক্ট, অর্থাৎ পুরা কন্ট্রাক্ট কমপ্লিট করতে বা পুরা ডেলিভারি নিতে এটা কত সময় লাগতে পারে এই বিষয়েও ডিসাইড করে নিতে হবে। অ্যাপ্রুভ প্রকিউরমেন্ট প্ল্যান, এবং এই প্রকিউরমেন্ট প্ল্যানটাকে অবশ্যই অ্যাপ্রুভাল অথরিটির কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। এরপরে স্টেপ নম্বর 3-এ রয়েছে স্পেসিফিকেশন অর টর,
অ্যালোয়িং পটেনশিয়াল সাপ্লায়ার কন্ট্রাক্টর কনসালটেন্টস টু ডিসাইড অ্যান্ড প্রাইস দেয়ার অফার। অর্থাৎ আপনাকে একটা প্রকিউরমেন্ট যখন করবেন তখন অবশ্যই যারা পটেনশিয়াল সাপ্লায়ার আছে বা কন্ট্রাক্টর আছে তাদেরকে কিন্তু তাদের প্রাইসটা অফার করার সুযোগ দিতে হবে। তাহলে এটা করতে গেলে আপনাকে কি ধরনের স্পেসিফিকেশন করতে হবে? এই যে এটা ক্লিয়ার আনঅ্যাম্বিগুয়াস স্ট্যান্ডার্ড ডিসক্রিপশনস কমপ্লিট উইথ পিই রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে ক্লিয়ার একটা স্পেসিফিকেশন করতে হবে। তারপরে হচ্ছে কি আনঅ্যাম্বিগুয়াস, মানে কোনো ধরনের মানে ঝাপসা কিছু থাকবে না, সেখানে ক্লিয়ার থাকতে হবে। প্রিপারেশন ইন এ নন রেস্ট্রিকটিভ ম্যানার সো দ্যাট এ ফেয়ার অ্যান্ড ওপেন কম্পিটিশন ইজ পসিবল। এবং এখানে কোনো রেস্ট্রিকশন বা এরকম কিছু থাকবে না, কেননা সবসময় চেষ্টা করতে হবে যেন ওপেন কম্পিটিশন হয় এবং ফেয়ার কম্পিটিশন হয়। ইকুয়াল অপরচুনিটি টু অল সাপ্লায়ার, এবং সকল সাপ্লায়ারকে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে, কারোর পক্ষপাতিত্ব করা যাবে না। অপরচুনিটি ফর অ্যান অল্টারনেট ডিজাইন, অপরচুনিটি রাখতে হবে অল্টারনেট কোনো ডিজাইনের জন্য। অ্যানাবেল এভালুয়েশন এগেনস্ট ডিফাইন্ড ক্রাইটেরিয়া, এবং ইভ্যালুয়েশন অ্যানাবেল রাখতে হবে এগেনস্ট ডিফাইন্ড ক্রাইটেরিয়া, যেটা আমরা চাচ্ছি সেটার এগেনস্টে। এরপরে স্টেপ নম্বর 4-এ রয়েছে অফিসিয়াল কস্ট এস্টিমেট, অর্থাৎ আমরা যে জিনিসটা ক্রয় করব তার একটা অফিসিয়ালি দাম নির্ধারণ করার জন্য একটা কমিটি গঠন করতে হয়। এটা পিপিআরে উল্লেখ আছে। এখানে এটা কি বলছে? প্রেজেন্ট মার্কেট রিলেটেড ইনফরমেশন লাইক ট্রান্সপোর্ট কস্ট, ওভারহেড, প্রফিট, রিস্ক, ভ্যাট, এআইটি আর ইম্পর্টেন্ট ফর রেট ফিক্স আপ। অর্থাৎ আপনাকে বর্তমান বাজার দর কেমন, তারপর ট্রান্সপোর্ট কস্ট কত হতে পারে, ওভারহেড কস্ট কত হতে পারে, প্রফিট, রিস্ক, ভ্যাট, এআইটি, এগুলো যুক্ত করে একটা ওয়ার্কস বা গুডস বা সার্ভিসের মূল্য কত হতে পারে এটা রেট ফিক্স আপ করাই হচ্ছে অফিসিয়াল কস্ট এস্টিমেট। এবং এটা কারা করবে? এ 3 মেম্বার কমিটি ইনক্লুডিং রিপ্রেজেন্টেটিভ ফ্রম হিজ অর হার ওন অ্যান্ড দেয়ার পিইস উইল প্রিপেয়ার অফিসিয়াল কস্ট এস্টিমেট। অর্থাৎ 3 জন ব্যক্তি সম্বলিত যে কমিটি, সেই কমিটি মূলত এই অফিসিয়াল কস্ট এস্টিমেট তৈরি করবে। ইফ দ্য ওসিই ইজ হায়ার দ্যান দি এস্টিমেটেড কস্ট, দি হোপ উইল অ্যাপ্রুভ, ইফ নট হায়ার, অফিসার অথরাইজড বাই হোপ অর এ উইল অ্যাপ্রুভ। অর্থাৎ বলতেছে অফিসিয়াল কস্ট এস্টিমেট যদি এস্টিমেটেড কস্ট অর্থাৎ প্রাক্কলিত ব্যয় একেবারে এপিপি বা ডিপিপিতে যেটা থাকবে সেটার থেকে যদি বেশি হয় তাহলে দি হোপ উইল অ্যাপ্রুভ, হোপই এটা অ্যাপ্রুভ করতে পারবে। আর যদি ওইটার থেকে বেশি না হয় তাহলে হোপ কর্তৃক যিনি অথরাইজড অফিসার থাকবেন তিনি সেটি অ্যাপ্রুভ করতে পারবেন। এরপরে রয়েছে আরও একটা কথা, ওপেনিং কমিটি উইল ওপেন অফিসিয়াল কস্ট এস্টিমেট অ্যান্ড মেক এ নোট ইন দ্য টেন্ডার ওপেনিং শিট ইফ অফলাইন। যদি অফলাইনে কোনো টেন্ডার হয়ে থাকে তাহলে টেন্ডার ওপেনিং কমিটি যারা তারাই মূলত এই অফিসিয়াল কস্ট এস্টিমেট এটি ওপেন করবেন। এরপরে এখানে একটা ধারণা দেওয়া হয়েছে স্যাম্পল অফ রেট অ্যানালাইসিস অফ অফিসিয়াল কস্ট এস্টিমেট। এখানে এই যে দেখেন একটা অফিসিয়াল কস্ট এস্টিমেট ধারণা দিয়েছে। ফার্স্ট ক্লাস ব্রিকওয়ার্কস, এখানে ফাউন্ডেশন হবে 1:4 অ্যান্ড প্লিন্থ। এখানে দেখেন ব্রিক্স, স্যান্ড কতটুকু লাগবে, সিমেন্ট কতটুকু লাগবে, হেড ম্যাসন, স্কিল লেবার কতটুকু লাগবে, অর্ডিনারি লেবার কতটুকু লাগবে, কিউরিংয়ে কতদিন লাগবে, সেগুলোর প্রত্যেকটার কিন্তু এখানে মূল্য নির্ধারণ করা হয়েছে। এবং লোকাল ক্যারিজ স্টোরেজ, সানরাইজ, এখানে কিন্তু প্রত্যেকটার মূল্য বের করা হয়েছে এবং একটা অফিসিয়ালি একটা মানে মূল্য বের করে সেটার ব্যয় কত হতে পারে এরকম ধারণা দেওয়া হয়েছে। তো এটা কিন্তু অফিসিয়াল কস্ট এস্টিমেট। আচ্ছা, এরপরে রয়েছে 5 নম্বর টেন্ডার আর প্রপোজাল ডকুমেন্ট প্রিপারেশন। এটা কিন্তু তৈরি করবে পিই বা প্রকিউরিং এন্টিটি আর কি। তো এটা কি মূলত ইনস্ট্রাকশন টু টেন্ডারার ফর টেন্ডারিং প্রসেস। অর্থাৎ এখানে ইনস্ট্রাকশন থাকবে টেন্ডারারদের জন্য যে এটা কীভাবে মানে তারা কি জিনিস চায়। ডিটেলস ইনফরমেশন ফর টেন্ডারার, এবং এখানে ডিটেলস ইনফরমেশন থাকবে টেন্ডারারদের জন্য। ডেসক্রিপশন অফ টেন্ডার অ্যান্ড কন্ট্রাক্ট টার্মস, এবং এখানে ডেসক্রিপশন থাকবে টেন্ডারের এবং কন্ট্রাক্ট টার্মস এবং জিসিসি, পিসিসি, এগুলো কিন্তু ওই টেন্ডার ডকুমেন্টের মধ্যে থাকতে হবে। রিকোয়ার্ড স্ট্যান্ডার্ড ফর্মস
এবং এখানে স্ট্যান্ডার্ড ফর্ম যেগুলো প্রয়োজন সেগুলো উল্লেখ থাকবে। বিওকিউ ফর বিল অফ কোয়ান্টিটি আর কি, ফর ওয়ার্কস অ্যান্ড শিডিউল অফ রিকোয়ারমেন্টস অফ গুড, হ্যাঁ, ফর গুডস, এগুলো থাকতে হবে। ডিটেলড ডিসক্রিপশন অফ দি essential technical and performance of characteristics of goods works and TOR for services, মানে আপনার গুডস ওয়ার্কস এবং সার্ভিসের জন্য এই ডিটেল ডিসক্রিপশন এগুলো থাকতে হবে। আচ্ছা, এরপরে যদি কোনো ড্রয়িং থেকে থাকে সেই ড্রয়িংটাও কিন্তু এই আপনার টেন্ডার ডকুমেন্টের মধ্যে থাকতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে টেন্ডার ডকুমেন্ট কিভাবে করতে হবে এটা কিন্তু রুল নাম্বার 4-এ উল্লেখ আছে, এবং এই টেন্ডার ডকুমেন্টটা যদি সঠিকভাবে করা যায় সেটা কি হয়, এনকারেজ এলিজিবল কোয়ালিফাইড টেন্ডারার্স অ্যাপ্লিক্যান্টস টু পার্টিসিপেট, অর্থাৎ আপনার যারা কোয়ালিফাইড টেন্ডারার্স আছে, অ্যাপ্লিক্যান্টস আছে, তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে আপনার যদি স্ট্যান্ডার্ড ডকুমেন্টস আপনার যদি স্ট্যান্ডার্ড ডকুমেন্ট যেটা সেটা যদি ঠিক থাকে। আচ্ছা, আর হচ্ছে প্রোভাইড ইকুয়াল অপরচুনিটিস অ্যান্ড ক্লিয়ার ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়া, এটা হচ্ছে মানে ইকুয়াল অপরচুনিটি প্রোভাইড করবে। আচ্ছা, এরপরে রয়েছে 6 নম্বর স্টেপ, যেটা হচ্ছে মূলত কমিটি ফরমেশন অ্যান্ড আইএফটি। এটা হচ্ছে প্রকিউরমেন্ট কমিটি সম্পর্কে কিন্তু অ্যাক্ট নম্বর মানে অ্যাক্টের অর্থাৎ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টের 6 এবং 7 নম্বর ধারাতে উল্লেখ আছে, এবং রুলসের 9, 10, 11, 12, 15, 16, 17, 18 নম্বর বিধিতে এই পাবলিক প্রকিউরমেন্টের কমিটি সম্পর্কে ধারণা দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু কমিটি ফরমেশন সম্পর্কে বলা হয়েছে। এখানে পিপিআর 2015, এখানে না, সরি, এখানে 15 আছে, এটা 2025 হবে। 2025 অনুসারে স্পেসিফিকেশন অ্যান্ড এস্টিমেশন কমিটি অর্থাৎ স্পেক, যেটা এখানে মিনিমাম 3 থেকে ম্যাক্সিমাম 5 জন মেম্বার থাকতে হবে। এটা আছে পিপিআরের 9 নম্বর বিধিতে। 10 নম্বর বিধিতে ওপেনিং কমিটি সম্পর্কে বলা আছে, এবং যেখানে বলা হয়েছে ওপেনিং কমিটিতে 3 জন সদস্য থাকতে হবে। 11 নম্বর বিধিতে ইভ্যালুয়েশন কমিটি সম্পর্কে বলা হয়েছে, এবং যেখানে বলা হয়েছে মিনিমাম 5 জন থেকে ম্যাক্সিমাম 7 জন, এবং কন্ডিশন ভেদে 3 জন হতে পারে। আচ্ছা, আর 11, 15 এখানে টেকনিক্যাল সাব কমিটি সম্পর্কে বলা হয়েছে, ম্যাক্সিমাম যেখানে 3 জন সদস্য থাকতে পারবে। 14 নম্বর বিধিতে এনলিস্টমেন্ট কমিটি সম্পর্কে বলা হয়েছে, যেখানে বলা হয়েছে মিনিমাম 3 জন থাকতে হবে। 15 নম্বর বিধিতে বলা হয়েছে ভ্যারিয়েশন অ্যাসেসমেন্ট কমিটি, অর্থাৎ কোনো কাজের ভ্যারিয়েশন যদি হয়ে থাকে সেখানে অ্যাসেসমেন্ট করার জন্য এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি থাকতে পারে। এরপরে রয়েছে 16 নম্বর বিধি। 16 নম্বর বিধিতে টেকনিক্যাল এক্সামিনেশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স কমিটি, এটা সম্পর্কে বলা হয়েছে, যেখানে ম্যাক্সিমাম 3 জন সদস্য থাকতে পারবে। 17 নম্বর বিধিতে বলা হয়েছে কন্ট্রাক্ট টার্মিনেশন কমিটি, যেটাতে বলা হয়েছে ম্যাক্সিমাম 3 জন সদস্য থাকতে পারবে। 18 নম্বর বিধিতে বলা হয়েছে ডিপার্টমেন্ট রিভিউ কমিটি, যেখানে বলা হয়েছে ম্যাক্সিমাম 3 জন সদস্য থাকতে পারবে। তো এগুলো কিন্তু অধিকাংশই আপনারা দেখেন 3 জন সদস্যের কথা বলা হয়েছে, শুধু ইভ্যালুয়েশন কমিটি এবং স্পেকে 3 থেকে, একটাতে আছে 5 থেকে 7, আর একটা আছে 3 থেকে 5। এইভাবে একটু মনে রাখলে আপনারা সহজে মনে রাখতে পারবেন। এরপরে এখানে কিন্তু কমিটি ফরমেশন সম্পর্কে আরও কিছু কথা বলা আছে, এটা আমরা আর দেখতে চাচ্ছি না, আমরা পরবর্তী স্টেপে চলে যাই। এরপরে রয়েছে টেন্ডার প্রিপারেশন আর সাবমিশন, অর্থাৎ কমিটি গঠন হলো টেন্ডার প্রিপারেশন। এটা এখন টেন্ডারাররা কি করবে, টেন্ডারার্স অ্যাক্টিভিটি কী হবে, মে সিক ক্লারিফিকেশন অফ প্রকিউরমেন্ট ডকুমেন্টস অ্যান্ড অ্যাটেন্ড প্রি টেন্ডার মিটিং। এটা কি, টেন্ডারাররা যদি টেন্ডার ডকুমেন্টের কোনো অংশ না বুঝতে পারে তাহলে তার ক্লারিফিকেশনের জন্য পিইর সাথে মিটিংয়ে বসতে পারে, সাইট ভিজিট করতে পারে। মে উইথড্র, সাবস্টিটিউট অর মডিফাই টেন্ডার বিফোর ডেডলাইন, অর্থাৎ ডেডলাইনের পূর্বে টেন্ডার সাবমিটের তারা উইথড্র করতে পারবে, সাবস্টিটিউট অর মডিফাইও করতে পারবে টেন্ডার ফর্মস কমপ্লিটেড অ্যান্ড সাইন্ড, অর্থাৎ তারা টেন্ডার ফর্ম কমপ্লিট করবে এবং সিগনেচার করবে। টেন্ডার সিকিউরিটি পোস্টেড, তারা টেন্ডার সিকিউরিটি পোস্ট করবে আর টেন্ডার সিকিউরিটি জমা দিতে হবে। এবং টেন্ডার সাবমিশন রাইট টাইম রাইট প্লেস, এবং অবশ্যই
সঠিক টাইম এবং সঠিক প্লেসে টেন্ডারটা সাবমিট করতে হবে। এরপরের স্টেপ রয়েছে টেন্ডার ওপেনিং অর্থাৎ টেন্ডার ওপেনিং কমিটি এই টেন্ডারগুলো ওপেন করবে। বলছে টেন্ডার্স শ্যাল বি ওপেনড অ্যাট দ্য টাইম অ্যান্ড প্লেস স্পেসিফাইড ইন দ্য ইনভাইটেশন অফ টেন্ডার। অর্থাৎ আইএফটিতে বা ইনভাইটেশন অফ টেন্ডারে যে স্পেসিফিক টাইম এবং প্লেস লেখা ছিল সেই টাইম এবং প্লেসে কিন্তু এটা ইন প্রেজেন্স অফ ইন্টারেস্টেড টেন্ডারার্স অর দেয়ার অথরাইজড রিপ্রেজেন্টেটিভ তাদের উপস্থিতিতে কিন্তু এই টেন্ডার ওপেন করতে হবে। পারসনস নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য টেন্ডার আর নট অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য ওপেনিং অফ টেন্ডার। অর্থাৎ যিনি এই টেন্ডারের সাথে সংশ্লিষ্ট না তিনি কিন্তু ওখানে উপস্থিত থাকতে পারবে না। টেন্ডার ওপেনিং শ্যাল নট বি ডিলেড অন দি প্লিয়া অফ অ্যাবসেন্স অফ টেন্ডারার্স। এবং কোনো টেন্ডারার যদি উপস্থিত না থাকে তার জন্য কিন্তু টেন্ডার ওপেনিং ডিলে করা যাবে না। ইনফরমেশন বি রিড আউট টু অল প্রেজেন্ট অ্যান্ড রেকর্ডস ইন টিওএস। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে ইনফরমেশন বি রিড আউট, এবং যে ইনফরমেশনটা ওখানে পাওয়া যাবে সেটা অবশ্যই যারা উপস্থিত আছে তা সেখানে পড়ে পড়ে জোরে জোরে শোনাতে হবে। তো এটা গেল টেন্ডার ওপেনিং। এরপরে আছে টেন্ডার ইভ্যালুয়েশন, অর্থাৎ টেন্ডার ওপেনিং করে যেগুলো পাওয়া গেল সেগুলো ইভ্যালুয়েশন কমিটি সেগুলো ইভ্যালুয়েশন করবে এবং সেটা তারা কি করবে, প্রিলিমিনারি এক্সামিনেশন করবে। প্রিলিমিনারি এক্সামিনেশনে কি থাকবে, এলিজিবিলিটি, কমপ্লিটনেস, টেন্ডার সিকিউরিটি এগুলো ঠিকঠাক দিছে কিনা, এলিজিবিলিটি ঠিক আছে কিনা, টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড নট কমপ্লাইড এলিমিনেটেড, টিইসি টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি মে সিক ক্লারিফিকেশন নট চার্জেস ইন প্রাইস অফ আর সাবস্টেন্স, অর্থাৎ ক্লারিফিকেশন ঠিকঠাক আছে কিনা এগুলো তারা দেখবে। এরপরে দেখবে টেকনিক্যাল এক্সামিনেশন, অ্যাডিকুয়েসি, অথেন্টিসিটি অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি, টেকনিক্যাল কমপ্লায়েন্স, রেসপন্সিভনেস। অর্থাৎ টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তারাই কিন্তু সিদ্ধান্ত নেয় কে কাজটি পাবে কে পাবে না, এবং তারাই সব কিছু কিন্তু সুন্দরভাবে দেখে সিদ্ধান্ত নেয়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কমিটি, যতগুলো কমিটি রয়েছে তার মধ্যে। তারা আরও কী করবে, ইভ্যালুয়েশন এগেনস্ট ক্রাইটেরিয়া, অর্থাৎ তারা যে ক্রাইটেরিয়া দিয়েছিল সেই অনুযায়ী মানে তারা কাগজপত্র দিয়েছে কিনা, তাদের সেই ধরনের অভিজ্ঞতা আছে কিনা এগুলো কিন্তু ইভ্যালুয়েট করবে। ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশন অ্যান্ড প্রাইস কম্প্যারিজন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর কম্প্যাটিবিলিটি টু অফিসিয়াল কস্ট এস্টিমেট, এবং ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনও করবে, অফিসিয়াল কস্ট এস্টিমেটের সাথে প্রাইস কম্প্যারিজন ঠিক আছে কিনা এগুলোও কিন্তু ইভ্যালুয়েশন কমিটি যাচাই বাছাই করবে। এবং পোস্ট কোয়ালিফিকেশন এবং পোস্ট কোয়ালিফিকেশনটাও তারা মূল্যায়ন করবে। এরপরে রয়েছে অ্যাপ্রুভাল, অর্থাৎ ইভ্যালুয়েশন রিপোর্ট অ্যাপ্রুভড বাই অ্যাপ্রুভিং অথরিটি। হ্যাঁ, অ্যাপ্রুভিং অথরিটি ডিটারমাইন্ড বাই ডিওএফপি, অর্থাৎ ডেলিগেশন অফ ফাইন্যান্সিয়াল, এখানে কিন্তু আপনার আছে আপনার অ্যাপ্রুভিং অথরিটি এই ইভ্যালুয়েশন কমিটি যেটা দাখিল করবে সেটা কিন্তু অ্যাপ্রুভিং অথরিটি অ্যাপ্রুভ করবে। এবং স্টেপ 11তে কী করবে, ইস্যু নোয়া, অর্থাৎ যিনি সাকসেসফুল টেন্ডার অ্যাক্টিভিটিস, অর্থাৎ যিনি মূল্যায়ন কমিটি দ্বারা নির্ধারিত টেন্ডারার উনি কিন্তু ফাইনালি এই নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড পাবে। তাহলে এখানে কি বলছে, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড উইথিন 7 ওয়ার্কিং ডে বাট বিফোর এক্সপায়ারি অফ টেন্ডার ভ্যালিডিটি ডেট ফ্রম রিসিভিং অফ অ্যাপ্রুভাল হুইচ এভার ইজ আর্লিয়ার। বলতেছে এই নোটিফিকেশন অ্যাওয়ার্ড দিতে হবে 7 দিনের মধ্যে, বাট বিফোর দ্য এক্সপায়ারি অফ টেন্ডার ভ্যালিডিটি ডেটের পূর্বে এবং 7 দিনের মধ্যে। আচ্ছা, আর কি, অ্যাকসেপ্টেন্স ফ্রম সাকসেসফুল টেন্ডারার উইথিন 7 ডেজ, এবং এটা কিন্তু সাকসেসফুল টেন্ডারার যিনি হবে ওনাকে অবশ্যই 7 দিনের মধ্যে এই নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড গ্রহণ করতে হবে। আর পারফরমেন্স সিকিউরিটি পোস্টেড, অর্থাৎ এই উইথিন দ্য ডেডলাইন আপনাকে এই যিনি আর কি সাকসেসফুল টেন্ডারার ওনাকে কিন্তু এই পারফরমেন্স সিকিউরিটি জমা দিতে হবে। এরপরে 12 নম্বরে রয়েছে সাইনিং অফ কন্ট্রাক্ট বাই বোথ পার্টিস, অর্থাৎ পিই বা প্রকিউরমেন্ট এন্টিটি এবং সাকসেসফুল টেন্ডার যিনি কাজটা পাবেন তাদের ভিতরে এই কন্ট্রাক্ট সাইন হতে হবে। এবং 13 নম্বর হচ্ছে এক্সিকিউশন ফলোয়িং কন্ট্রাক্ট টার্মস, এবং এটা কিভাবে এক্সিকিউট হবে ফলোয়িং কন্ট্রাক্ট টার্মস অনুযায়ী।
এটা কিন্তু এই 13 নম্বর স্টেপে রয়েছে। এই যে কন্ট্রাক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্ট সবার শেষে এটা রয়েছে। এখানেই কিন্তু আপনার পুরো কাজটা বাস্তবায়ন হয় এবং পুরো কাজ শেষে সেটা কতদিন মানে দেখভাল করার থাকবে, গ্যারান্টি, ওয়ারেন্টি, এগুলো বিষয় কিন্তু এখানে আছে। এখানে কিন্তু এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ টাস্ক থাকবে, ম্যানেজেরিয়াল টাস্ক থাকবে, ফাইন্যান্সিয়াল টাস্ক থাকবে, টেকনিক্যাল টাস্ক থাকবে। এই আর কি ফাইনালি এই 13 নম্বর এই স্টেপের মাধ্যমে এই পুরা মানে প্রকিউরমেন্ট যে প্রসেস সেটা শেষ হবে। তো এই ছিল আজকের মতো আয়োজন। আশা করি আপনারা পুরো ক্লাসটা সুন্দর মতো যদি করে থাকেন তাহলে বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন।